নমস্কার। আজকে এইভাবেই আসলাম, কেননা সাজাগোজা নেই। যার উদ্দেশ্যে কথাগুলো বলবো সে আবার একটু সেজে গুজে আসা মহিলাদের পছন্দ করে। যেহেতু সাজাগোজা নেই তাই এইভাবেই আসতে বাধ্য হলাম। হ্যাঁ, সমাজসেবী মহাশয়ার উদ্দেশ্যেই আজকে কিছু কথা বলবো বা এই ভিডিওটা। তো সমাজসেবী মহাশয়ার উদ্দেশ্যে কথা বলার আগে যারা এই গ্যাংয়ে যুক্ত হয়েছে, হ্যাঁ এটাকে আমি গ্যাং বলেই আখ্যা দিতে চাই। তো যারা এই গ্যাংয়ে যুক্ত হয়েছে তারা নাম সিনেমাটা দেখেছে কি? যদি না দেখে থাকে পরে একবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আর নাম সিনেমাটারই একটা দৃশ্যের কথা আমি মনে করিয়ে দিতে চাই। সঞ্জয় দত্ত যে গ্যাংটাতে জয়েন হয়েছিল, সেই গ্যাংটাতে যুক্ত হয়েছিল তার কারণ সে অনেক বড়লোক হতে চেয়েছিল খুব তাড়াতাড়ি করে। কিন্তু যখন সে বুঝতে পারলো যে এই গ্যাংয়ের মধ্যে যুক্ত হয়ে সে তার নিজের লোকের কাছে ফিরে যেতে পারছে না, একদম গ্যাংয়ের মধ্যে তলিয়ে যাচ্ছে, বলতে গেলে পাকের মধ্যে তলিয়ে যাচ্ছে, সেই পাক থেকে বেরোতে পারছে না, তখন সঞ্জয় দত্ত চেয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে। কিন্তু সে চাইলেই তো হবে না। তখন ওই গ্যাংয়ের যে লিডার, সে যতটা সম্ভব আমার মনে পড়ে সে ছিল পরেশ রাওয়াল। তো সে বলেছিল যে এটা হচ্ছে ওয়ান ওয়ে, এখানে ঢুকতে পারে নিজের ইচ্ছায়, কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারবে না নিজের ইচ্ছায়। বেরিয়ে যেতে গেলে যে ওই গ্যাংয়ের লিডার তারই ইচ্ছার উপরে নির্ভর করবে। তো শেষ পর্যন্ত আমরা দেখেছি সঞ্জয় দত্ত আর ওই গ্যাং থেকে বেরোতে পারেনি। তো এই দলে, বা এই দল বলবো না, এই গ্যাংয়ে যারা যারা ঢুকেছ, জানি না তারা মানে হাঁটুতে তাদের বুদ্ধি না কোথায় বুদ্ধি আমি জানি না, কেননা প্রত্যেকেই প্রাপ্তবয়স্কা। তো তারা ঢুকেছ নিজের ইচ্ছায়, অতিরিক্ত লোভের চোটে ঢুকেছ এই গ্যাংয়ে, যে তোমরা যার সঙ্গে যা খুশি তাই করবে, যাকে নিয়ে যা ইচ্ছা তাই ভিডিও করবে, যাকে তোমাদের হাতে আঙুলে নাচাবে তারা সেইভাবেই নাচবে, আর তোমরা তাদেরকে নিয়ে ভিডিও করে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করবে, আর তাই দিয়ে তোমরা ভালো লাইফ লিড করবে। এটাই তোমাদের উদ্দেশ্য, এছাড়া আর তোমাদের কোনো উদ্দেশ্যই না। এবার তোমাদের নিয়ে যদি কেউ ভিডিও করে কেউ, তাদেরকে তোমরা কি করবে, এই গ্যাং দলবদ্ধ হয়ে তাদের পেছনে লাগবে, তাদের নামে কেস কামারি এফআইআর হ্যানা ত্যানা এইসবগুলো করবে। যেরকম আমরা দেখি, যে সিনেমাতে দেখি যে দুটো গ্যাংয়ের মধ্যে ঝামেলা হচ্ছে, একটা গ্যাং আরেকটা গ্যাংকে উড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম দেখি। কিন্তু এখানে গ্যাং হচ্ছে তোমরা একটাই, তোমাদের গ্যাং। বাকি যারা আছে তারা কিন্তু কোনো গ্যাং না। বাকিদেরকে আমি গ্যাং বলছি না, কেননা তারা এতটা নোংরা পর্যায়ে গিয়ে ইউটিউবটাকে নোংরা করছে না, তোমরা যেইভাবে নোংরা করছো। তো এখনো সময় আছে, তোমরা কিন্তু এই নোংরা খেলা থেকে নিজেদেরকে সরিয়ে নাও, এখনো সময় আছে। কেননা এই যে সোশ্যাল ওয়ার্কার যিনি আছেন, তিনি সবাইকে ধমকি দিয়ে বেড়ান, তিনি সবাইকে আইন শেখান, তিনি সবাইকে যা ইচ্ছা তাই করে দিতে পারে, নিজের আঙুলে সবাইকে নাচাতে পারে। এক কথায় বলতে গেলে তিনি ভগবান বলে মনে করছেন নিজেকে, নিজে স্বঘোষিত ভগবান বলে প্রচার করে দিয়েছে। হয়তো তিনি এখনো পর্যন্ত এমন কোনো কারো সামনে আসেনি, বা তারই কপাল ভালো, হয়তো এখনো এমন কোনো প্রশাসনের লোকজন তার সামনে আসেনি যে সে সেই অফিসার বা প্রশাসনের সে তার কোনো ক্ষতি করতে পারে। এটা হচ্ছে ওই যে সমাজসেবী মহাশয় আছে তার হয়তো কপাল ভালো, হয়তো যার কাছে উনি গেছে বা ওনার যে পাওয়ার দেখিয়েছে, তাদেরকে ভয় দেখিয়ে বা যাই করে হোক কিছু দেখিয়ে তাদের দ্বারা সে তার কাজটা সম্পূর্ণ করেছে। একটা ভিডিওর মাধ্যমে শুনলাম কোনো একজন অফিসারের কোনো একটা অ্যাফেয়ার বা এই ধরনের কিছু
এক্সট্রা ম্যারিটাল কিছু উনি খুঁজে পেয়েছিল, সেই দিয়ে সেই অফিসারকে উনি ভয় দেখিয়েছে বা এরকম কিছু একটা দেখেছিলাম। সেই ভিডিও এখন নেই, আগে হয়তো ছিল, কোথায় ছিল জানি না, কেননা একটা ভিডিওর মাধ্যমে এটা শুনতে পারলাম। তো সবাই কিন্তু এই রকম ধরনের অফিসার না, সবাই এই রকম না যে তার কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো বাজে ব্যাকগ্রাউন্ড বা তার মানে এমন কিছু আছে যেই দিয়ে সেই অফিসারকে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে কোনো খারাপ কাজ করানো যাবে, বা তার যেই পদটা আছে সেই পদটাকে কি বলবো, তার যে পদটা আছে সেই পদটার মিস ইউজ করে তাকে দিয়ে এমন কোনো কাজ করানো যাবে যে কাজটা করার ঠিক না, মানে মিস ইউজ, তাকে দিয়ে মিস ইউজ করানো। তো হয়তো সেই রকম ধরনের কোনো অফিসারের পাল্লায় উনি পড়েনি, কিন্তু এই ইউটিউবে উনি যাদের সঙ্গে ওঠা বসা আজকাল, যেসব একটা গ্যাং, যেসব তার মধ্যে মহিলা আছে, যেসব মানে একজন পুরুষ আছে, তাছাড়াও কিন্তু এই ইউটিউব জগতে এমন অনেকেই আছে যারা মানে যাদের ব্যাকগ্রাউন্ড এমন অন্য জায়গা থেকে আছে, সেটা হয়তো উনি জানে না, এমন ব্যাকগ্রাউন্ড আছে। তো সবাই যে ওই ধরনের মহিলা যাদের মুখের ভাষা অত্যন্ত বাজে, যাদের ব্যাকগ্রাউন্ড অত্যন্ত বাজে, সেটা কিন্তু না। কেউ হয়তো পরিচয় দেয়, কেউ হয়তো পরিচয় দেয় না। কোনোদিন দেখা গেল এমন কারো পাল্লায় পড়ল, তো তার আগে বলবো যে এইরকম কিছু হওয়ার আগে আপনি এইগুলো বন্ধ করুন। কেননা এই যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা, সেটা কিন্তু সবার জন্যই আছে। আজকে যারা একদম উঁচুতে বসে আছে তাদের জন্যও যেরকম, একটা সাধারণ মানুষের জন্যও কিন্তু ঠিক সেম। না হলে আমরা কিন্তু এত বড় বড় যাদের খুব পাওয়ারফুল ব্যক্তি, তাদেরকেও কিন্তু দেখতাম না যে আজকে তাদের এই অবস্থা, তারাও তাদের শাস্তি পাচ্ছে, সেটা কিন্তু দেখতাম না। কিন্তু আমাদের দেশের আইনি ব্যবস্থার জন্য তাদেরকেও আমরা কিন্তু তাদের যে কুকর্মের জন্য যে শাস্তিটুকু পাওয়া দরকার সেটাও পেতে দেখছি। কালকে যেই ভয়েসগুলো রিভিল হলো, একজন সমাজসেবীর মুখের মানে তার যে চিন্তাভাবনা, তার যে মুখের ভাষা, এই রকমটা ভাবতেও না কষ্ট হচ্ছে, হজম করতে একটু অসুবিধা হচ্ছিল যে সত্যিই কি এরকম হয়। এই ধরনের তো আমরা সিনেমায় দেখে এসেছি যে উপরে একরকম মুখোশ পরা সমাজকর্মী বা এই ধরনের কিছু, কিন্তু তার ভেতরটা এতটা কদর্য রূপ, ভেতরে এতটা মানে ম্যানিপুলেট করা লোককে, এত প্লটিং করা মানে তারা করে। কালকে তো একটা মানে সবার সামনে এসে গেল, একটা মা আপনার কাছে গেছিল, তার সন্তান দুটোকে একজন খুব বাজেভাবে কথা বলছে, শিশু দুটো, ছোট্ট বাচ্চা শিশু। একটা সমাজসেবী হয়ে আপনার তো উচিত ছিল তাকে সঠিক রাস্তা দেখানোর। আজকে আপনি কোথায় চলে যাচ্ছেন তার ঠিক নেই, কেননা একটা বাচ্চাকে জাস্টিস দেওয়ার জন্য, যাতে বাচ্চাটা মায়ের কাছে না গিয়ে বাবার কাছে থাকে, সেই জাস্টিস দেওয়ার জন্য কোথায় না কোথায় চলে যাচ্ছেন। ভালো কথা, হয়তো সেই তেলের খরচ, সেই রেস্টুরেন্টের খাবার খরচ, সেই লাখের চ্যানেল বাবাই হয়তো দিয়েছে, হতে পারে, ধরে নিলাম। আর যেই মাটি আপনাকে তার বাচ্চা মেয়েদেরকে অত কদর্যভাবে একজন কথা বলেছিল, অত্যন্ত বাজেভাবে বাচ্চা দুটোকে মলেস্ট করেছিল মৌখিকভাবে, তার জন্য আপনি কিছুই করতে পারলেন না। সে যখন অসহায় হয়ে আপনার কাছে বলল,
আপনি তখন কি বললেন? মিথ্যে কথা বললেন মাটিকে যে আমি এখন ওয়েস্ট বেঙ্গলে নেই, বাইরে আছি, থানায় যাও, তুমি থানার প্রশাসনের দ্বারস্থ হও। এইদিকে আপনি আবার গ্রুপের মধ্যে সেখানে বলছেন যে আমাকে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপ কল করেছিল বা যাই করেছিল, তাকে আমি এই বলে দিয়েছি, ভালো করেছিস, বেশ করেছিস, 6 মেরেছিস, 4 মেরেছিস, এই দলে একটা পুরুষ ছিল না, পুরুষ মানে একটা তোর মতন একটা দরকার ছিল। আপনাকে ধিক্কার জানাই, আপনাকে ধিক্কার জানাই এইসবের জন্য। আপনি এই ধরনের কাজ না করে আপনি যদি এই মাটার পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে, সেখানে যদি এই বাচ্চা মেয়ে দুটোকে জাস্টিস দিতেন, তাহলে আমার মনে হয় আজকে যত বেশি না জয় জয়কার আপনার যারা করছে, তার থেকে অনেক অনেক বেশি জয় জয়কার আপনি পেতেন সাধারণ মানুষের থেকে। আজকে এই মাটির লাখের চ্যানেল না, মাটি আপনাকে ওই রেস্টুরেন্টে, এসি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে হয়তো খাওয়াতে পারবে না, হয়তো তেলের ভাড়াটা দিতে পারবে না, খরচটা। সেই কারণে আপনি মাটির পাশে এসে দাঁড়ালেন না। এমন এমন চ্যানেল বেছে নিচ্ছেন যাদের প্রচুর টাকা আছে, সেখানে গিয়ে আপনি আপনার পাওয়ার দেখাচ্ছেন, তাদেরকে জাস্টিস দেওয়ার ব্যবস্থা করছেন। আপনি একটা কথা বললেন, দেখুন তার আগে বলে নিই, আমি কিন্তু এই পরকীয়া করা যে মাটা, তার পাশে কিন্তু আমি ছিলাম না। আমি এই পরকীয়া জিনিসটাকে একদমই পছন্দ করি না। আর যেই কারণে আপনি যার চ্যানেল বা যাকে নিয়ে ঘুরে বেড়ান, যেই মহিলাটিকে, তাকেও আমি পছন্দ করি না। কেননা সে হচ্ছে পরকীয়ায় স্নান করা একজন মহিলা, পুরো আপাদমস্তক পরকীয়া দ্বারা একদম, মানে কি বলবো, ভেজা সপসপা পুরো একজন মহিলা। আপনি এদিকে বলছেন পরকীয়া রিমির ব্যাপার বা দিশানির যে ব্যাপারটা হয়েছে, সেখানে দিশানিকে আপনি প্রচণ্ড বাজেভাবে আক্রমণ যারা করে তাদেরকে আপনি উৎসাহ দিচ্ছেন। কেননা সে হচ্ছে একটা বাজে মেয়ে, সে তার এক্স হাজব্যান্ডের সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়েছিল। তাই এদিকে যেই মহিলাটি তাকে যুক্ত করিয়েছিল, টেনে টেনে মানে ঢুকিয়ে দিয়েছিল, তাকে আপনি বাহবা দিচ্ছেন, তাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার সঙ্গে আপনার ভীষণ একটা মাখো সম্পর্ক। মানে বলতে গেলে তার কোনো দোষই আপনি দেখতে পান না। তাকে সবসময় একদম বাঁচানোর জন্য আপনি রেডি, কেননা সে আপনার এমন একটা অস্ত্র যে ওই মুখের দ্বারা সবাইকে ঘায়েল করতে পারে। কিন্তু এমন ব্যাপার, মানে এমন একটা পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে, সেই মুখের যে ধারালো অস্ত্রকে এখন কিন্তু কেউ আর ভয় পায় না। যখন প্রথম শুরু হয়েছিল, মানে ইউটিউবে, শুনে রাখুন সমাজসেবী মহাশয়া, শুনে রাখুন, এই ইউটিউবে যে নোংরা ভাষাটা এনেছিল, এই মহিলাই এনেছিল। আর ইনি কয়েকজনকে এমন সুন্দরভাবে ট্রেনিং দিয়েছিল একদম প্রথম দিকে, এই মুখের ভাষাটাকে কদর্য তারা মানে পরিণত হয়েছিল, একদম কদর্য, ইউটিউবটাকে কদর্যতে এরাই পরিণত করেছিল। আর এই মানে তার প্রিন্সিপাল ছিল আপনি, যাকে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছেন। এদিকে আপনি বলছেন ইউটিউবের এই নোংরা ভাষাকে বন্ধ করতে হবে, পরিষ্কার করতে এসছেন, অমুক তমুক নানান কিছু। আপনি একটা কালকে কথা বলেছেন, ঘরে যখন আগুন লাগে তখন সেই মা কি করবে, বাচ্চা নেবে না ডকুমেন্টস নেবে নাকি সোনা গয়না নেবে? তাহলে চলুন বলি এবার। সত্যি ঘটনা বলছি, আমার ফ্ল্যাটে একবার, আমার বিল্ডিংয়ে একবার আগুন লেগেছিল। তখন যখন বুঝতে পারলাম যে আগুন লেগেছে, যারা নিচে ছিল তারা ঘর থেকে বেরিয়ে গেছে, কিছু মানুষ ততক্ষণে ছাদে উঠে গেছে। আমাদের ফ্লোরে যারা ছিল তারা তখনও কেউ বুঝতে পারেনি। হঠাৎ করে চিৎকার চেঁচামেচি
গরমের দিন ছিল, লোডশেডিং, ঘুমটা ভেঙে গেল। ভাঙার পরে তখন দেখছি ওই রকম অবস্থা। দরজাটা খুললাম, খোলা মাত্র দেখছি কালো ধোঁয়া একদম গলগল গলগল করে ধেয়ে আসছে, চিৎকার চেঁচামেচি লোকজনের। তখন কি করব, মেয়েটাকে নিয়ে হাজব্যান্ড আমি কোনো রকম দরজায় তালাটা লাগিয়ে ছাদে উঠে গেলাম। কোনো রকম দরজায় তালা লাগিয়ে ছাদে উঠে গেলাম। ছাদে উঠতেও খুবই কষ্ট হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, কেননা ধোঁয়া ততক্ষণেই ওপরের দিকে কালো ধোঁয়া উঠতে আরম্ভ করেছে। মানে ওইটুকুনি সিঁড়ি বেয়েও যে ছাদে যাব সেটাও পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। তো সেটা এমন একটা পর্যায়ে, ওখানে থাকলে আগুনে না মরলেও ধোঁয়াতে দম বন্ধ হয়ে মরতাম, সবাই মিলে মরতাম। তো যেখানে সবাই মিলে মরার প্রশ্ন, সেখানে তো সবাই সবাইকে বাঁচানোর চেষ্টা করবেই। যখন নিজের সন্তান, নিজের স্বামী, নিজের স্ত্রীর ব্যাপারটা আসে, এইখানে যে মেয়েটির সঙ্গে কি হয়েছিল না হয়েছিল আমরা কিন্তু কেউ জানি না। যেই কথাটা ওখানে বলা হয়েছে যে মেয়েটি বেরিয়ে এসেছে ওখান থেকে, সেখানে কিন্তু তার বাচ্চার কোনো ক্ষতি, বাচ্চার প্রাণ সংশয়, সেই ব্যাপারটা কিন্তু ছিল না। বা সেই মেয়েটিও একবারও কিন্তু বলেনি যে ওখানে আমার বাচ্চার প্রাণ সংশয়। সেখানে বলা হয়েছে মেয়েটির প্রাণ সংশয়, সেটা কিন্তু জানি না, সেটা মেয়েটি বলেছে। তো তাই মনে করেছে ও যে ওর ওখান থেকে বেরিয়ে আসা দরকার। তো সে বেরিয়ে এসছে আর ডকুমেন্টস নিয়ে এসছে, কারণ ও হয়তো ভেবেছে ওখানে আর ফিরবো না বা ফেরার মতন পরিস্থিতি নেই, তাই ডকুমেন্টস নিয়ে বেরিয়ে এসছে। তো আপনি এমন একটা উদাহরণ দিলেন, তো আমার মনে হয় সেই উদাহরণের যেই প্রশ্নটা রেখেছিলেন সেটা আমি দিতে পেরেছি। কালকে যে ভয়েস রিভিল হয়েছে আপনার, এবার হয়তো আপনি সঞ্জয়ের পেছনেও লাগবেন, কেননা সঞ্জয় সবার সামনে আপনাকে এক্সপোজ করে দিয়েছে। হয়তো এবার লাগবেন, কিন্তু চিন্তা করবেন না, আমরা সবাই কিন্তু আছি। যে সৎ পথে আছে তার পাশে থাকার জন্য অবশ্যই আমরা আছি। আর কালকে দেখলাম, মানে শুনলাম যে আপনি একটা মেয়ে, আপনার মেয়ের বয়সী মেয়ে, হয়তো আপনার মেয়ের থেকেও ছোট হবে, যেই মেয়েটা ঈশানী, তার ব্যাপারে সঞ্জয়ের সঙ্গে মানে সঞ্জয়ের দিকেই তাক করে এমন একটা নোংরা ইঙ্গিত করে কথা বললেন, সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আপনার মেয়ের থেকেও হয়তো ও ছোট হবে। তো তাকে আপনি, জানি না আপনার মেয়ে আছে নাকি, সন্তান আছে নাকি, তো কিভাবে এই কথাটা আপনি বলতে পারলেন? এতটা মানে একটা বাজে ইঙ্গিত করে কিভাবে কথাটা বলতে পারলেন, এটা আমি তো আমার মাথাতেই আসছে না। একটা সমাজসেবীর মুখে এই কথাগুলো মানায়? ভেবে পাচ্ছি না, এরকম কি হয় সমাজসেবী? বাবলি মুখার্জি সত্যি একটা মাতৃত্ব ছিল ভেতরে, একটা মমতাময়ী যেই ব্যাপার থাকে সেটা ওনার মধ্যে ছিল। তার জন্যই কিমি যখন ওনার কাছে গিয়ে গেল, কিমিকে বুকে জড়িয়ে ধরে উনি কান্না করে ফেলেছিলেন। বাবলি মুখার্জি সত্যি ওনার মধ্যে একটা মা বলে যেই ব্যাপারটা থাকে সেইটা থাকে, আর মানে সেটা আছে ওনার মধ্যে আছে, সেটা কিন্তু ওনার ওই লোকের দুঃখে কেঁদে দেওয়া, ওনার কথাবার্তা, এইগুলোতেই বোঝা যায়। ছি ছি ছি, শুধু ছি বলতে ইচ্ছে করছে, আর কিচ্ছু না।